আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, আমাদের ব্যবহারে থেকে বোঝা যায়। হ্যাঁ, বিচারপতিরা যে চাচ্ছে সেইটা বিচারপতিদেরকে বন্ধ করতে একমাত্র 5ই আগস্টের অভ্যুত্থান যারা করেছে তারাই পারে। কারণ শেখ হাসিনাকে যদি তাড়ানো যায়, বিচারপতিদেরকেও তাড়ানো যাবে। হ্যাঁ, তাহলে আমাদের কর্মসূচির প্রশ্ন আমি বলছি, আজকে আমি লম্বা বক্তৃতা করতে বসি নাই, আমাদের সময় অন্যদের কথা শুনবো। আমাদের সংস্কারের প্রশ্নে হাত দিতে হবে, সংস্কারের শুধু উপর তলায় নয়, নিচের তলায়ও। বিচারপতিদের ক্ষমতা কত থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কত থাকবে, এগুলি সবই উপরতলার ব্যাপার। কিন্তু যেই কথাটাকে একটু করে উচ্চারণ করলেন অলিগার্কি, এটা অ্যারিস্টটলের আমল থেকে বলা হচ্ছে, দেশের শাসন যখন মুষ্টিমেয় লোক করে এবং তারা যদি ভালো হয়, তখন অ্যারিস্টটলের ভাষায় তারা হচ্ছেন অ্যারিস্টোক্রেসি। সংস্কারের প্রশ্নে অর্থাৎ কি করতে হবে, সেই প্রশ্নে আমাদের মধ্যে সম্ভবত এখনো ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। আমাদের কি সরাতে হবে, যে ফ্যাসিস্ট ব্যবস্থা সরাতে হবে, এই বিষয়ে আমরা কোনো লিখিত দলিল দিয়েছি এমন নয়। নানা দলিল, নানা আন্দোলন, নানা আত্মত্যাগের মধ্য দিয়ে একটা ঐক্য তৈরি হয়েছিল, যার চূড়ান্ত ফলাফল হচ্ছে বিগত সরকারের পতন। কিন্তু তার জায়গায় নতুন কোন সরকার গড়ে উঠবে, সেই অন্তর্বর্তীকালে আমরা এখন একটা অন্তর্বর্তী সরকারের মধ্যেই আছি। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার। এখন সংস্কার নিয়ে আমাদের একটা সকলেই একমত হবেন এমন কোনো কর্মসূচি নেই। তাহলে আমরা বলি কমপক্ষে কত সংস্কার না হলে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ আমরা সকলেই জানি গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন। গণতান্ত্রিক শাসনের মূল বক্তব্য হচ্ছে যে জনগণ যারা শাসিত হচ্ছেন তারাও যেন আগামীকাল প্রয়োজন হলে শাসক হতে পারেন। যে কোনো কারণে যদি নির্বাচন ব্যবস্থাকে রুদ্ধ করা হয়, বন্ধ করা হয়, প্রতিহত করা হয়, তখন জনগণ অভ্যুত্থানের মাধ্যমেই নিজেদের সার্বভৌমত্ব জাহির করে। এটা পৃথিবীর ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি, বাংলাদেশেও তাই হয়েছে, তার ব্যতিক্রম নয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইতিহাসের প্রত্যেকটি ঘটনায় একবার নয়, কমপক্ষে দুবার ঘটে, কিন্তু হুবহু একইভাবে ঘটে না। এই জন্য আমরা গতবার যেভাবে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আগামীবার সেভাবে নাও হতে পারে। আমি অতি সংক্ষেপে বলবো, দুটো বিষয়ে আমাদের ঐক্যমত হওয়া দরকার। সংস্কারের ক্ষেত্রটা যদি আমরা 2 তলা হিসেবে দেখি, একটা ঘরের যদি আপনি 2 তলা দেখেন, এখন যেটা সংস্কার হয়েছে, উপরের তলার মধ্যে মনে করেন 2টা রুম আছে, 2 কক্ষ আছে। একটার নাম হচ্ছে রাষ্ট্র, আর একটার নাম হচ্ছে জাতীয় সমাজ। আমাদের এখানে যা কিছু পরিবর্তনের কথা আমরা এখন বলছি, নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে, তারা সংবিধান গ্রহণ করবেন অথবা পুরনো সংবিধান পরিমার্জন করবেন, সেইটা আমাদের ঐক্যমতের সাপেক্ষে হবে। এটা হচ্ছে প্রথম পরিবর্তন। দ্বিতীয়টা হচ্ছে এই সমাজকে তৈরি করার জন্য যে জনমত গড়ে উঠেছে, আমাদের স্কুল, কলেজ, আমাদের জাতীয় ধর্মীয় সংস্থা, আমাদের নানা প্রকারের প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন, বিজনেস অ্যাসোসিয়েশন, FBCCI থেকে শুরু করে যত রকমের প্রতিষ্ঠান আছে, এইগুলিকে বলা যায় দ্বিতীয় কক্ষ। কিন্তু এই দুটোই কিন্তু উপরতলা। রাষ্ট্র এবং জনসমাজ, রাষ্ট্র এবং নানা প্রতিষ্ঠান, এটা হলো উপরতলা। কিন্তু নিচের তলা নিয়ে বেশি কথা আমরা এখনো পর্যন্ত বলছি না। শুধু ফজলুল হক সাহেব বলছিলেন, আমার পাশে যিনি আছেন, যে এই সমস্ত জিনিস যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, যেটাকে আমরা বলি দেশের মূল অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা, সেইখানে স্থায়ী সংস্কার দরকার। কিন্তু সেই স্থায়ী সংস্কার যে কি, সেটা বোঝার জন্য আমাদের আরো কিছু সংস্কার দরকার। যদি আমরা নগদ চাই যে আগামী সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, এটা হচ্ছে এক ধরনের সংস্কার। কিন্তু আমাদের কতগুলি প্রতিষ্ঠান আছে যেগুলি কখনোই নির্বাচনের আওতায় আসে না। একটা বড় প্রশ্ন হলো, আমাদের যে সর্বোচ্চ আদালত, বিচার ব্যবস্থা, সেইটা জনগণের দ্বারা নির্বাচিত হয় না। এটা আমরা বলি মেধার ভিত্তিতে আমরা নির্বাচন করে থাকি না। বিচার বিভাগের যে স্বাধীনতার প্রশ্ন জরুরি, এই না হলে জনগণের স্বাধীনতা রক্ষিত হবে না। আইন যারা প্রণয়ন করেন, তারা যদি সংবিধান লঙ্ঘন করে আইন প্রণয়ন করেন, তা রোধ করার ক্ষমতা বিচার বিভাগে থাকবে। আপনাদের এখানে একটা পাদটিকারে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের প্রথম সংবিধান গ্রহণ করে, তখন সংবিধানের প্রণেতারা, যাদেরকে ইংরেজ ওরা বলে ফাউন্ডিং ফাদার্স, তারা কখনো এটা স্থির করে বলেন নাই যে সংবিধানের প্রশ্নে, ব্যাখ্যার প্রশ্নে দ্বিমত দেখা দিলে কে
এই দ্বিমতের শেষ কথা বলবে। বেশ কিছুদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি মার্শাল যাকে বলতেন, তিনি বলেন এই ব্যাপারে শেষ কথা বলবে বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগের এই যে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে নির্বাচিত নয়। আমাদের এই প্রশ্নগুলো এখন আলোচনার মধ্যেই ওঠে নাই। আমরা শুধু বলছি বিচার বিভাগ এখন প্রশাসনের কর্তৃত্বে চলে আসে, ফলে জনগণের স্বাধীনতা রক্ষা করার যেটা শেষ গ্যারান্টি সেটাও থাকে না। কিন্তু তর্কের খাতিরও যদি আপনি মনে করেন জনগণের স্বাধীনতা যদি বিচার বিভাগের স্বেচ্ছার উপরে নির্ভর করে, তখন তার প্রতিরোধ করবে কে? কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে কে? সংবিধানের প্রশ্নে মূল প্রশ্ন হচ্ছে এই দুটোই, একজন বিচার এবং নির্বাহী বিভাগের পরস্পরের সম্পর্ক কেমন হবে। যদি সমস্ত জিনিসটাই নির্বাচন ভিত্তিক হয়, তাহলে আইনসভা বা গণপরিষদ সমস্ত ক্ষমতার ভিত্তি হবে, কারণ গণপরিষদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, এবং গণপরিষদে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন তাদের প্রতিনিধিরা নির্বাহী বিভাগ গঠন করবেন, এটা আমরা জানি। কিন্তু বিচার বিভাগটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে। এইটা আমরা যেই দিক থেকে নিয়ে থাকি না কেন, ব্রিটিশ ঐতিহ্য থেকে নিয়ে থাকি না অথবা আমেরিকানদের কাছ থেকে নিয়ে থাকি না কেন, সেখানে এক ধরনের বিচার বিভাগের স্বৈরতন্ত্র এখনো কিন্তু কায়েম মোকাম আছে। আছে কোথায়? সংবিধানে লেখা থাকুক আর না থাকুক, প্রথা হিসেবে আছে। যেমন বহু আগেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে 1982 সনের দিকে যে বিচারপতিদেরকে মাই লর্ড সম্বোধন করা যাবে না, কিন্তু কই তারপরে তো মাই লর্ড সম্বোধন বন্ধ হয়নি। আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, আমাদের ব্যবহারে থেকে বোঝা যায়। হ্যাঁ, বিচারপতিরা যে চাচ্ছে সেইটা বিচারপতিদেরকে বন্ধ করতে একমাত্র 5ই আগস্টের অভ্যুত্থান যারা করেছে তারাই পারে, কারণ শেখ হাসিনাকে যদি তাড়ানো যায় বিচারপতিদেরকেও তাড়ানো যাবে। হ্যাঁ, তাহলে আমাদের কর্মসূচির প্রশ্ন আমি বলছি, আজকে আমি লম্বা বক্তৃতা করতে বসি নাই, আমাদের সময় অন্যদের কথা শুনবো। আমাদের সংস্কারের প্রশ্নে হাত দিতে হবে, সংস্কারের শুধু উপর তলায় নয়, নিচের তলায়ও। বিচারপতিদের ক্ষমতা কত থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কত থাকবে, এগুলি সবই উপরতলার ব্যাপার। কিন্তু যেই কথাটাকে একটু করে উচ্চারণ করলেন অলিগার্কি, এটা অ্যারিস্টটলের আমল থেকে বলা হচ্ছে দেশের শাসন যখন মুষ্টিমেয় লোক করে এবং তারা যদি ভালো হয়, তখন অ্যারিস্টটলের ভাষায় তারা হচ্ছেন অ্যারিস্টোক্রেসি।